2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের ইতিহাস বিষয়ের পাঠ্যসূচির তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও পর্যালোচনা। প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে অরণ্য সংক্রান্ত বিষয়ে তোমাদের ধারণা দেওয়া হচ্ছে। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অরণ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের আইন এবং বিভিন্ন দিকগুলো। আমরা জানি যে 1811 সালে জাভাতে এবং 1840 সালে শ্রীলঙ্কাতে ব্রিটিশ সরকার বা আমরা বলতে পারি সেই সময়কার কোম্পানির শাসন তারা অরণ্য বিষয়ে তাদের নজরটাকে রেখেছিল। কারণ এই ঔপনিবেশিক সরকার জানতো অরণ্যের উপরে অধিকার বলবৎ করতে পারলে তারা বিপুল পরিমাণ সম্পদ তাদের হাতে পাবে এবং 1811 সালে জাভা, 1840 সালে শ্রীলঙ্কাতে যে অরণ্য সংক্রান্ত আইন চালু হয়েছিল, পরবর্তীকালে এই আইনটি 1864 সালে আরও ব্যাপকভাবে প্রয়োগ করা হয় এবং এর জন্য ইংরেজরা জার্মানি থেকে ডায়াট্রিক ব্যান্ড্রিজ নামের একজন বিশেষজ্ঞকে নিয়ে আসেন এবং এই ডায়াট্রিক ব্যান্ড্রিজ তিনি কিন্তু 1864 সালে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু করেন এবং 1865 সালে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট লাগু করেন। এখন বিষয়টি হচ্ছে যে যাতে করে অরণ্যের গাছ না কাটা হয় এবং অরণ্যে যাতে করে গবাদি পশু বা পশুচারণ না করা হয়, অর্থাৎ পরোক্ষভাবে বলতে গেলে অরণ্যের উপরে ইংরেজদের অধিকারকে ব্যাপক এবং কঠোরভাবে প্রয়োগ করার জন্য কিন্তু অরণ্য আইনটি নিয়ে আসা হয়েছিল। আমরা 1865 সালে দেখতে পাই যে আইনটি চালু হলো, সেটি 1878 এবং 1927 সালে সংশোধন হলো এবং সেই সংশোধনীতে অরণ্যকে 3টে ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট, একটা হচ্ছে প্রোটেক্টেড ফরেস্ট, আরেকটি হচ্ছে ভিলেজ ফরেস্ট। এবং আমরা এর পরেও দেখতে পাই যে ভয়েলকার কমিটিকে নিযুক্ত করা হয় 1894 সালে এবং ভয়েলকার কমিটি একটি রেজলিউশন প্রণয়ন করে এবং এই ভয়েলকার কমিটির রেজলিউশন বা তার রিকমেন্ডেশনের ভিত্তিতে অরণ্যের উপরে ব্যাপকভাবে ব্রিটিশ সরকারের কর্তৃত্ব চলে আসে এবং এই অরণ্যের উপর তাদের আইনের প্রয়োগের ফলেই আমরা দেখতে পাই যে অরণ্যবাসী যে জনজাতির মানুষ, সাঁওতাল, মুন্ডা, কোল, বিরহর, এরা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহে সামিল হয়েছিল। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই অরণ্য সংক্রান্ত ধারণা পেলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।